অবৈধ অপকর্ম স্বয়ং প্রধানমন্ত্রী তার পরিবার করেছেন, আপনার প্রতারণামূলকভাবে প্লট নিয়েছেন, টাকা পাচার করেছেন, এগুলো ঘটনা তো আছেই। ইংল্যান্ডের এমপি টিউলিপ সিদ্দিকী, তার বাংলাদেশের পাসপোর্ট এবং আইডেন্টিটি কার্ড রয়েছে। তিনি ব্রিটেনেরও কি বলে যে নাগরিক হয়েছেন, এবং নাগরিক হয়েছেন বলেই তো সেখানে তিনি এমপি হতে পেরেছেন। এই যে প্রবঞ্চনা, প্রতারণা, মানুষের চোখকে ফাঁকি দিয়ে অপকর্ম করা, এটা যেন একেবারে ডাল ভাত হয়ে গিয়েছিল। শেখ হাসিনার জন্য এই সমস্ত অপকর্ম করার কোনো বিষয় ছিল না, অবাধে তিনি করতে পারতেন। পূর্বাচলে প্লট ছেলের নামে, ভাগ্নির নামে, ভাগ্নার নামে, মেয়ের নামে, জামাইয়ের নামে, কেউ বাদ নেই। অথচ শেখ হাসিনার ঢাকা শহরে বাড়ি আছে, নিয়ম অনুযায়ী ঢাকা শহরে যদি বাড়ি থাকে সে আর কোনো প্লট, সরকারি প্লট পেতে পারে না, কিন্তু শেখ হাসিনা গায়ের জোরে, তার ফ্যাসিবাদী শাসনের জোরে, তার আত্মীয় স্বজনের নামে সেটা করেছে। তো এই পরিস্থিতি তো আমরা দেখে এসেছি। সেখান থেকে মানুষ পরিত্রাণ চাচ্ছিল, এবং পরিত্রাণ চাচ্ছিল বলেই সেই শিশু, বাচ্চা, তরুণ, মানে শিক্ষার্থীদের পাশে বাবা মা নেমে এসে যে বিপুল তরঙ্গ তৈরি করে শেখ হাসিনাকে পালাতে বাধ্য করে দেশের জনগণ। এর পরের সময়টা তো হবে অত্যন্ত শান্তিপূর্ণ, স্বস্তিদায়ক সময়। সেখানে যদি কিছু কিছু ঘটনা এমন ঘটতে থাকে যেটিতে জনসমাজের মধ্যে ভীতি এবং শঙ্কা তৈরি করবে কেন? আপনার এই যে মব সংস্কৃতির কথা যেটা বলা হয়েছে, 2 দিন আগে রংপুরের তারাগঞ্জ উপজেলায় হিন্দু সম্প্রদায়ের 2 জন মানুষ, একজন কি প্রদীপ লাল, একজন তারাপদ লাল বা এই ধরনের একজন নাম, তাদেরকে এই মব সংস্কৃতি অর্থাৎ বেশ কিছু লোক মিলে তাদেরকে পিটিয়ে মারলেন। কত দুর্ভাগ্যজনক। পুলিশ সেখানে গেছে, খবর পেয়ে গেছে, গিয়েও ফিরে এসছে যে মবের মধ্যে পড়তে চায়নি। এই যদি আইন শৃঙ্খলার পরিস্থিতি হয়, তাহলে আজকে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়? এটা তো আজকে সবচেয়ে ভাবিয়ে তুলেছে। এই মব কালচার একটা ক্যান্সারিয়াস গ্রোথ, একটা বৃহত্তর ক্যান্সারের ঘা তৈরি করেছে আমাদের জনসমাজের মধ্যে। অন্তর্বর্তীকালীন সরকারের তাদেরকে তো এই প্রচেষ্টা নিতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কারো হাতে আইন তুলে নেওয়ার কোনো অধিকার নেই। যে অধিকারটা শেখ হাসিনা দিয়েছিলেন তার র্যাবকে, তার পুলিশকে, তার আইন শৃঙ্খলা বাহিনীকে, তারা নির্বিচারে হত্যা করত, বিচার বহির্ভূত হত্যা করত, ক্রস ফায়ার দিত, অদৃশ্য করে দিত। এই কারণেই তো সারা জাতি ক্ষুব্ধ হয়েছিল। সারা জাতি ক্ষুব্ধ হয়ে শেখ হাসিনার বিরুদ্ধে একযোগে বাবা, মা, সন্তান সহ রাস্তায় নেমে এসে তাকে পতন ঘটিয়েছে। কিন্তু আবার কেন এই ধরনের পরিস্থিতি তৈরি হবে? অবিলম্বে এমন আইন প্রণয়ন করা হোক, এমন দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হোক যে কেউ যাতে হাতে আইন তুলে নিতে সাহস না করে, কেউ যাতে সংঘবদ্ধ হয়ে, সে যদি অপরাধীও হয়, তাকে তো হত্যা করা, বেআইনিভাবে হত্যা করার কোনো অধিকার নেই। কেন একটা উস্কানিমূলক কথার উপর সাই দিয়ে অনেক লোক এসে একজন মানুষকে হত্যা করে চলে যাবে? এই ঘটনা হতে পারে না। এটা একটা সভ্য সমাজের নমুনা হতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে কঠোর ব্যবস্থা করতে হবে। মানুষের অকারণে জীবন চলে যাবে, এই নিশ্চয়তা আজকে একটা সরকার থাকা অবস্থায় কেন এই ধরনের নিশ্চয়তা তৈরি হবে যে আইন বহির্ভূত হবে তার জীবন চলে যাবে? বরং একটি জনকল্যাণমুখী সরকারের দায়িত্ব হচ্ছে যে আইনগতভাবে বিচারের মাধ্যমে সে যত বড়ই অপরাধী হোক তার বিচার হবে। কোনো মানুষের জীবন যেন বেআইনিভাবে বিচারের বাইরে তার জীবন চলে না যায়, সে যেন হত্যাকাণ্ডের শিকার না হয়, এইটা আজকে দেখা অত্যন্ত জরুরি। এই সমস্ত ঘটনাগুলো আজকে হচ্ছে, আজকে আইন বহির্ভূত কাজগুলো হচ্ছে বলেই আজকে নানাভাবে, বিচ্ছিন্নভাবে আরও বিভিন্ন ধরনের অনৈতিক কাজগুলো মানে বিস্তার লাভ করছে। কেন এই বিস্তার লাভ করবে? এবং এর মধ্যে দিয়ে আপনার অনেকেই সুযোগ সন্ধানীরা সুযোগ নেওয়ার চেষ্টা করছেন।
সেই সুযোগ সন্ধানীরা সুযোগ নেওয়ার চেষ্টা করছেন কিভাবে। একটা দৃষ্টান্ত আপনার দেখায়, হ্যাঁ, যারা অপরাধ করছেন আমাদের দলের, যাদের নামে সুস্পষ্ট অভিযোগ রয়েছে, কোনো প্রকার দেরি না করে তাদেরকে প্রথমেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে, হয় পদ স্থগিত, তারপরে তদন্ত করে যখন আরও প্রমাণ হচ্ছে যে না সে আসলেই অপরাধী, তখন দল থেকে বহিষ্কার করা হচ্ছে। শত শত হাজার হাজার নেতাকর্মীকে এই 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 এক বছরের মধ্যে আপনার বহিষ্কার করা হয়েছে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য। আমরা যখন শুনেছি যে আমাদের দলের অঙ্গ সংগঠনের কেউ কেউ কোনো জায়গা দখল করেছে, কোনো জমি দখল করেছে, সে হোক আওয়ামী দোসরদেরও যদি হয়, আমরা সেই ক্ষেত্রে তাদেরকে কোনো ধরনের আশকারা তো সে পায়নি, সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কিন্তু এই সুযোগে আবার দুষ্ট চক্রও তৈরি হচ্ছে। চট্টগ্রামে আপনি দেখুন, চাঁদাবাজি নয়, নেপথ্যে নকশা বহির্ভূত ভবন নির্মাণ কাহিনী। হঠাৎ ফেসবুক লাইভে এসে চট্টগ্রামের জনৈক ইকবাল বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ধরার পর সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। আমি এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে পেয়েই আমি সাথে সাথে চট্টগ্রামের নেতাদের সাথে যোগাযোগ করি, বলছি ইমিডিয়েটলি যে ভিডিওটি ভাইরাল হয়েছে, একজন ব্যক্তি সে একটা ঘরে অবরুদ্ধ দেখাচ্ছে, তার নাকের এখান থেকে রক্ত পড়ছে এবং বলা হচ্ছে যে তাকে বিএনপির লোকরা ঘিরে রেখেছে, তাকে মারধর করেছে, সে সাহায্য চাচ্ছে। পরে বিএনপির নেতৃবৃন্দর সাথে যোগাযোগ করলাম, নানাভাবে তারা পুলিশের সাথে যোগাযোগ করলো, বলে সম্পূর্ণ এটা একটা ভণ্ডামি, সে কোনো জায়গা থেকে কোনো রং টং দিয়ে করেছে, নাকের এখানে লাগিয়েছে। এবং সেখানে হচ্ছে সিটি কর্পোরেশনের বা চট্টগ্রাম কি বলে যে কর্তৃপক্ষের, উন্নয়ন কর্তৃপক্ষের যে নকশা, সেই নকশা বহির্ভূত আপনার বিল্ডিং সেখানে তোলা হচ্ছিল, হ্যাঁ, ভবন নির্মাণ করার চেষ্টা করছিল এই লোক। তো তাকে বোধহয় অফিসিয়ালি তাকে বাধা দেওয়া হয়, তাকে কোনো ধরনের হেনস্থা বা তার কোনো গায়ে হাত দেওয়া হয়নি বা কিছু হয়নি। সে এটা আমি আপনাদের সামনে একটু বলি। চট্টগ্রামের চকবাজার থানাধীন রাহাত্তারপুর এলাকার সেই ঘটনার ভিডিও ছড়িয়ে বিএনপি নেতা হারুনের চাঁদাবাজির ঘটনা বলে অপপ্রচার করা হয়েছে। ওই ছেলেটি, ইকবাল নামের ওই ছেলেটি এই অপপ্রচার করে বিএনপি নেতা হারুনের বিরুদ্ধে। খোঁজ নিয়ে জানা যায় যে পেশায় ইবনে সিনা হাসপাতালের চিকিৎসক ইকবালের বাড়ি নির্মাণে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া নকশা না মানার অভিযোগ দেওয়া হয় সমাজ কল্যাণ পরিষদের তরফ থেকে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রকৌশলী বিষয়ে জমির মালিক ইকবাল গংকে নোটিশ দিয়েছিলেন চলতি বছরের মে মাসে। সেও কোনো একটি রাজনৈতিক দলের সাথে জড়িত। সে যখন কর্তৃপক্ষের পক্ষ থেকে যখন বলা হয়েছে যে না তোমার এটা ঠিক না, আমরা এইভাবে করবো না, তখন সে এই নাটকটি করে এবং এই নাটক করে সে বিএনপি নেতারা তাকে ঘিরে ফেলেছে এবং বিএনপি নেতা হারুনের নাম দিয়ে কাজটি করে। এটা গণমাধ্যমও এসছে, এটা আপনাদের সামনে যেটা বলছি, এই যে ভণ্ডামিটা করা হয়েছে এটা গণমাধ্যমও হয়েছে এবং আমরা সেখানে পুলিশের কাছে যোগাযোগ করেছি, বিভিন্নভাবে আমাদের নেতৃবৃন্দ সেখানে যোগাযোগ করেছেন। সম্পূর্ণ বানোয়াট একটি ঘটনা তৈরি করে এই কাজটি করা হয়েছে। তো এগুলো করছেন যারা, আপনারাও তাদের চেনেন, জানেন, এটা করছেন একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে, সামনে নির্বাচন, বিএনপির ভাবমূর্তিকে নষ্ট করা বা নানাবিধ কর্মকাণ্ডের জন্য। একদিকে যেমন পলাতক দোসররা আছেন, ঠিক তেমনিভাবে আরও দুই একটি রাজনৈতিক দল তারা করছেন। এবং এই ইকবাল, এই ভদ্রলোকটিও একটি রাজনৈতিক দল, ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দলের সে একজন নেতা, সে এই ধরনের কাজ করছে। অথচ আজকেই আমরা পেয়েছি যে এটা কাপাসিয়াতে এই রাজনৈতিক দলের এক ছাত্র সংগঠনের নেতা অনেক আজে বাজে কথা বলেছেন, শিশুদের সাথে অনৈতিক। তো এই যে নিজেদেরটা আড়াল করে আর বানোয়ার দিয়ে কি বলে যে কাহিনী তৈরি করে, কল্পকাহিনী তৈরি করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার, এটা হচ্ছে রাজনৈতিকভাবে যারা একেবারে অপসংস্কৃতি মধ্যে ভোগেন
এবং ন্যূনতম যাদের কোনো রাজনৈতিক সভ্যতা বলে কিছু নেই, তারাই এই কাজগুলি করতে পারে। আরে আমাদের তো প্রকাশ্যেই যারা বিএনপির নামে বা কোনো অঙ্গ সংগঠনের নামে কোনো ধরনের অপরাধমূলক চাঁদাবাজি দখলবাজির সাথে জড়িত ভুড়ি ভুড়ি প্রকাশ্যে প্রতিদিন কাউকে না কাউকে বহিষ্কার করা হচ্ছে, কারো পদ স্থগিত করা হচ্ছে, শোকজ করা হচ্ছে, আজীবন বহিষ্কার করা হচ্ছে, এই ব্যাপারে তো কোনো দ্বিধা নেই। কিন্তু সেই রাজনৈতিক দলটি নিজেদের লোকদের অপকর্মকে আড়াল করে তারা নানা নাটকের মাধ্যমে বিএনপির ভাবমূর্তিকে বিনষ্ট করার পায়তারা করছেন বা বিভিন্ন মাস্টার প্ল্যান করে যাচ্ছে, যে যাতে বিএনপির ভাবমূর্তি নষ্ট করা যায় নির্বাচনের আগে। এইটা মানুষের কাছে কোনোদিনই গ্রহণযোগ্য হবে না। চক্রান্ত ষড়যন্ত্র করে নীল নকশা করে কারো ভাবমূর্তি নষ্ট করা, কোনো রাজনৈতিক দলের দীর্ঘদিনের ঐতিহ্যগত যে ইমেজ, সেই ইমেজকে ভুলুণ্ঠিত করার চেষ্টা কোনোদিনই সফল হবে না, অতীতেও হয়নি। অতিরিক্ত অপকৌশল এবং কূটকৌশলের আশ্রয় নিয়েও কিন্তু আলটিমেটলি কোনো লাভ হয় না, এটা অত্যন্ত প্রমাণিত এবং আমাদের বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসেও প্রমাণিত, যে একসাথে আন্দোলন করতে করতে এরশাদের বিরুদ্ধে করতে করতে হঠাৎ করে ডিগবাজি দিয়ে এরশাদের অধীনে চলে গেলেন, অথচ সবাই বলেছেন এরশাদের অধীনে নির্বাচন করব না। তো এটা তো মানুষ দেখেছে, আরও পরবর্তী বহু ঘটনা দেখেছে। কিন্তু এইসব মানে করা, কূটকৌশলের অবলম্বন করে বিভ্রান্ত করা, এটা অনৈতিক কাজ। সংগঠনগতভাবেই এটি একটি অনৈতিক কাজ, যেটা আমাদের এখানে অনেকেই, বাংলাদেশে এই মুহূর্তে অনেকেই করে যাচ্ছেন। আমি এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এখন আমি আপনাদের সামনে একটি কর্মসূচি ঘোষণা করব। বন্ধুরা আমার, আগামী শুক্রবার এদেশের গণতন্ত্রকামী মানুষের আশা ভরসার এক অনন্য প্রতীক, শত নিপীড়ন নির্যাতন ভোগ করে যে অবিসংবাদিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার চিরচেনা আপোষহীন রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে গণতন্ত্র ফেরানোর দুর্বার আন্দোলনে গোটা জাতিকে তিনি উদ্বুদ্ধ করেছেন। আমাদের সেই প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আগামী পরশুদিন শুক্রবার ৮০তম জন্মবার্ষিকী, ৮১তম জন্মদিন, ৮০তম জন্মবার্ষিকী, ৮১তম জন্মদিন। এই দিনটি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের বিএনপির কার্যালয়গুলোতে অথবা মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত করবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা এবং তার দীর্ঘ জীবন কামনা করে এবং ৭১, ৯০, ২০২৪ সমস্ত আমাদের স্বাধীনতা সংগ্রাম এবং গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করেও আমরা সেদিন দোয়ার অনুষ্ঠান করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সারা দেশের বিভিন্ন কার্যালয়ে আমাদের বিভিন্ন ইউনিট এই কর্মসূচিটি পালন করবেন। দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচিটি পালন করবেন। আগামী পরশুদিন শুক্রবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী এবং ৮১তম জন্মদিন উপলক্ষে আমাদের দোয়া এবং মিলাদ মাহফিলের অনুষ্ঠান একেবারেই অনাড়ম্বর এই অনুষ্ঠান। কোনো কেক কাটা বা অন্য কোনো এর সাথে কোনো কর্মসূচি থাকবে না। শুধু তার দীর্ঘ জীবন কামনা করে এবং তার আশু সুস্থতা কামনা করে, তার রোগ মুক্তি কামনা করে আমাদের দোয়া এবং মিলাদ মাহফিল, এই কর্মসূচিটি আমি আপনাদের সামনে ঘোষণা করব। ধন্যবাদ আপনাদের সবাই।